সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো খেলাধুলায় আঘাতজনিত ব্যথা কেন হয়, এর ধরন এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে। খেলাধুলার সময় ছোট বা বড় আঘাত অনেক সময় অবহেলা করা হয়, যা পরবর্তীতে দীর্ঘমেয়াদী ব্যথা বা জটিলতার কারণ হতে পারে। খেলাধুলায় আঘাতজনিত ব্যথা এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। স্যার, প্রথমেই জানতে চাই যে খেলাধুলায় যে ধরনের ব্যথাগুলো আসলে পাওয়া হয় বা খেলোয়াড়রা আসলে মাঠে খেলতে গিয়ে যে ধরনের ব্যথাগুলো পান, কোন কোন ধরনের ব্যথাগুলো আসলে বেশি পেয়ে থাকেন এবং কোন কোন জায়গায় বেশি পেয়ে থাকেন? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে খেলাধুলার ক্ষেত্রে খেলার ধরন অনুযায়ী ইনজুরিরও ডিফারেন্স থাকে। যেমন আমরা দেখি, যদি ফুটবল খেলার কথা বলি, সেক্ষেত্রে যেহেতু এখানে কিক করার বিষয় থাকে, হাঁটুর লিগামেন্ট ইনজুরি আমরা বেশি পাই। দেখা যায় যে ওয়ার্ম আপ ছাড়া অনেক সময় কিছু সিডেন্টারি খেলোয়াড় আছে যারা সপ্তাহে ১ দিন খেলে বা ছুটির দিনগুলোতে খেলে, বা এই যে এখন শীতের সময় একটু ঘাম-টাম কম হয়, মানুষ অনেকে খেলাধুলা করতে চায়। বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইন্টার অর্গানাইজেশন খেলা হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইন্টার স্কুল, ইন্টার ইউনিভার্সিটি খেলা হয়। এগুলাতে দেখি আমরা যারা প্রফেশনাল খেলোয়াড় না, যারা অকেশনাল খেলোয়াড়, এরা বেশি আক্রান্ত হয়। তারা হাঁটুর লিগামেন্ট ইনজুরি, যেমন এসিএল বলি আমরা, এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, অনেক সময় মেনিসকাস ইনজুরি, এগুলো খুব কমন। এছাড়া অ্যাঙ্কেল জয়েন্ট স্প্রেন, স্ট্রেন আমরা পাই। এরপরে যদি আমরা ক্রিকেটের কথা বলি, ক্রিকেটে দেখা যায় যে ২ ধরনের প্রবলেম নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। একটা হলো শোল্ডার জয়েন্ট। যেমন যারা বল থ্রো করে ক্রিকেটে, তাদের শোল্ডার জয়েন্টে ইনজুরি হয়। সেক্ষেত্রে ছোট, ছোট মাইক্রো ট্রমা থেকে আস্তে, আস্তে তার জয়েন্ট পেইন হয়। অনেক সময় জয়েন্টটা মুভ করা যায় না। এবং যারা ব্যাটিং প্র্যাকটিস করে, তাদের আমরা দেখি যে টেনিস এলবো নামে একটা প্রবলেম নিয়ে তারা আমাদের কাছে আসে, যেটিকে আমরা মেডিকেল ভাষায় আমরা বলি যে ল্যাটারাল এপিকন্ডালাইটিস, কনুইতে ব্যথা হয়। এছাড়া যদি আমরা চলে যাই হকি বা অন্যান্য খেলায়, সেখানে অনেকে এই যে ঝুঁকে খেলতে হয়। তো সেক্ষেত্রে ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে অনেকে আসে। যারা গলফার্স, যারা গলফ খেলে, তাদেরও দেখা যায় যে গলফার্স এলবো নামে একটা ডিজিজ আছে। এছাড়া একটু ঝুঁকে পোস্টারটা, যার কারণে অনেক সময় কোমর, হাঁটু এগুলাতে আক্রান্ত হয়। তো আসলে এরকম খেলা মানে ভেদে ইনজুরি বা সমস্যাটা বেশি, ওই রিলেটেড সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। স্যার, আসলে এই যে হঠাৎ ব্যথা পাওয়া এবং দীর্ঘদিন অনুশীলন করতে গিয়ে আসলে আঘাত পাওয়া, এই দুটির মধ্যে পার্থক্য আসলে কোথায়? ধন্যবাদ। যেমন আপনি দেখবেন যে একজন খেলোয়াড় খেলতেছে, বিশেষ করে ফুটবলে দেখবেন হঠাৎ করে সে মাসল ক্রাম্প করে, মাসল পুল করে, সে আর হাঁটতে পারে না। ওই সময়ে তাৎক্ষণিকভাবে একজন স্পোর্টস ফিজিও দৌড়ে যায় মাঠের মধ্যে। যেয়ে দেখা গেল সে ওই নির্দিষ্ট মাসলকে একটু স্প্রে করে দিল, একটু কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করে দিল, রোগীটা মানে সুস্থ হয়ে আবার খেলা শুরু করল। ঠিক তেমনই হঠাৎ সাডেন ইনজুরিগুলো এরকমই হয়। মানে অ্যাক্সিডেন্ট তো কখনো বলে কয়ে আসে না। তো দেখা যায় যে ফুটবল খেলতেছে, রান করতে হয় অনেক। অনেক সময় বল পাস করতে যেয়ে আরেকজন প্লেয়ারের সাথে ধাক্কা খেলো, সে ব্যথা পেতে পারে। অনেক সময় যে গ্রাউন্ডটা অনেক সময় আনইভেন থাকে, উঁচু-নিচু থাকে, ওটা টুইস্টিং হয়ে পড়ে যেতে পারে। এগুলো অ্যাকিউট কন্ডিশন, যেটাকে আমরা বলি হঠাৎ ব্যথা পাওয়া। আরেকটা হলো ক্রনিক, যেটা দেখা যাচ্ছে আগে তার একটা আঘাতের হিস্ট্রি ছিল, কিন্তু অনেকদিন খেলছে, ভালো ছিল, হঠাৎ করে সেই জিনিসটাকে আবার ব্যাক করে আসে। তো এই যারা রেগুলার খেলে, তাদের এই প্রফেশনালিজমে বা তাদের এই খেলাধুলার কারণে দেখা যায় যে অ্যাকিউট ইনজুরিটা হয়তো খুব কম ছিল, গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু দীর্ঘদিন থেকে এটা থাকতে, থাকতে একটা সময় যে ক্রনিক হয়ে যায়। স্যার, হঠাৎ খেলতে গিয়ে ব্যথা পেলে পরবর্তী ২৪ ঘন্টায় আসলে কি ধরনের কার্যকলাপ আসলে করা উচিত এবং কোনগুলো আসলে করা উচিত নয়? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আসলে আমরা যেকোনো হঠাৎ আঘাতের ক্ষেত্রে আমরা ৩ টা জিনিস ফলো করতে বলি। একটা হলো রেস্ট, জায়গাটাকে বিশ্রামে দেওয়া। তারপরে বলি আইস কম্প্রেশন, জায়গাটাকে বরফ দিয়ে সেঁক দেওয়া। সাথে জায়গাটাকে এলিভেটেড করে রাখা, উঁচু করে রাখা। এই ৩ টা জিনিস ফলো করলে তার দ্রুত এই জিনিসটা কমে আসে। কিন্তু আমরা অনেক সময় না জানার কারণে যেকোনো আঘাত পেলে সেখানে আরো উল্টা গরম সেঁক দিই। দিলে জায়গাটায় সোয়েলিংটা, ইনফ্লামেশনটা আরো বেড়ে যায়।
এখানে আইস কম্প্রেশন দেওয়ার দুইটা কারণ। যখন একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হই আমরা, ওই জায়গার মাংসপেশি লিগামেন্টগুলো এমনি ক্ষতিগ্রস্ত হলো, সাথে ওখানে যে ব্লাড সার্কুলেশনের জন্য যে আর্টারি ভেইনগুলো রয়েছে সেগুলো একটু সোয়ালেন হয়ে যায়, ফুলে যায়। তো আইস কম্প্রেশন দিলে সেই সোয়ালেনগুলো কমে যায়, ইনফ্লামেশনটা কমে, সাথে তার যে মাংসপেশি লিগামেন্টগুলো আঘাত হলো সেটাও কিন্তু হিলিং হতে সাহায্য করে। আর এটাই যখন আমরা বলি ৪৮ ঘন্টা বা ৭২ ঘন্টা পার হয়ে যাবে, তখন চাইলে সে গরম সেঁক দিতে পারে। তো অ্যাকিউট পর্যায়ে এই যে আমরা ৭২ ঘন্টা পর্যন্ত আইস কম্প্রেশন দিতে বলি। স্যার, অনেকে তো আসলে দেখা যাচ্ছে যে খেলতে গিয়ে ব্যথা পেলেন, কিন্তু সেটিকে অবহেলা করে দেখা যাচ্ছে যে আপনার খেলা চালিয়ে যেতে চান অনেক সময়। হুম, হুম। সেটি কি আসলে পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠতে পারে? বা ডাক্তারি নিশ্চয়ই। পরিভাষায় আসলে এটিকে কি বলা হয়? ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমরা প্রায়ই দেখি, বিশেষ করে যারা প্রফেশনাল খেলোয়াড় না, বা যারা সেডেন্টারি খেলোয়াড়, বা অনেক সময় ইগনোরেন্স নিয়ে খেলে। দেখা গেল যার আঘাতটাকে গুরুত্ব দিল না, কিন্তু সে যদি প্রাথমিক পর্যায়ে এটাকে গুরুত্ব দিত, চিকিৎসকের শরণাপন্ন হতো, হয়তোবা ২-৩ দিন বা ১ সপ্তাহ রেস্ট পরে সে আবার পুনরায় খেলতে পারত। হয়তো ধরে নেন যে একজনের ACL ইনজুরি হলো, তার এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হাঁটুতে, সেটা হয়তো খুব মাইল্ড পর্যায়ে ছিল, কিন্তু সে গুরুত্ব না দেওয়াতে আবার ওইটার উপর কন্টিনিউ সে আঘাত করতে থাকলো, খেলাধুলা করতে থাকলো। একটা সময় যে কমপ্লিট টিয়ার হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। যে আগে হয়তো সেটা ২ সপ্তাহ ৩ সপ্তাহ রেস্ট নিলে ভালো হয়ে যেতে পারত, এখন থেকে অপারেশনের মাধ্যমে সেটাকে আবার জোড়া লাগাতে হবে। তো এরকম কমপ্লিকেশন গুলো জটিল থেকে জটিলতর হয়। একদিকে যেমন তার শারীরিক কষ্ট বাড়ে, আরেকদিকে তার আর্থিক মানে এক্সপেন্ডিচার বেড়ে যায়। আরেকদিকে সে প্রফেশনে ছিল বা খেলাধুলায় ছিল, সে টুর্নামেন্টটাই হয়তো সে মিস করল। স্যার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন টিয়ার এর কথা বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ব্যাপারটি। আবার অনেকে বলে থাকেন যে পেশিতে টান লাগছে। এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি? হ্যাঁ, ধন্যবাদ। দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। একটা হলো মাংসপেশিতে স্পাজম করা বা টেনে ধরা বা মাসল পুল আমরা যেটা বলি, এটা বেশ কিছু কারণে হয়। যখন একজন প্লেয়ার দেখবেন খেলছে, সে কিন্তু অনেকক্ষণ ধরে যখন খেলে তার অনেক ডিহাইড্রেশন হয়। মানে তার সোয়েটিং হয়, মাসেলের যে নরমাল মুভমেন্ট টোনটা চেঞ্জ হয়ে যায়। তার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা জিঙ্ক এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তখন তার ব্লাড সার্কুলেশন কম হলে সেক্ষেত্রে মাসল পুল হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে ওয়ার্ম আপটা খুব ইম্পর্টেন্ট। আর ২ নম্বর যেটা লিগামেন্ট ইনজুরিটা হলো স্পেসিফিক। যেমন আপনার জয়েন্টটা একটা, যদি মনে করেন আমরা হাঁটুর জয়েন্টের কথা বলি, এটাকে আমরা মেডিকেল ভাষায় নি জয়েন্ট বলি। তো এই নি জয়েন্টটা ২ টা হাড় এমনিতে থাকে না। কিছু রশির মতো জিনিস থাকে যে লিগামেন্ট বলি, যেগুলো আমাদের জয়েন্টটাকে স্টেবল করে ধরে রাখে। তো এই লিগামেন্ট গুলা মূলত জয়েন্টের সাথে রিলেটেড। আর মাংসপেশি তো আমাদের সারা শরীরেই আছে। কিন্তু বিশেষ করে খেলাধুলার সাথে যেটা রিলেটেড, যেমন আপনি যখন হাঁটু দিয়ে বল কিক করবেন, তখন হাঁটুর উপরের মাংসপেশি, নিচের মাংসপেশি এবং হাঁটুর যে নিচে যে কাপ মাসল, এইগুলো আমাদের বেশি অ্যাক্টিভ থাকে বা কাজ হয়। তো এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হ্যামস্ট্রিং বা কাপ মাসলই অনেক সময় পুল করে। তো এইগুলা স্পোর্টস ইনজুরির মধ্যে পড়ে, এবং এটা খুব প্রাথমিক পর্যায়ে যদি ট্রিটমেন্ট নেওয়া যায়, সামান্য কিছু এক্সারসাইজে এটা ভালো হয়ে যেতে পারে। স্যার, অনেক সময় খেলোয়াড়রা দেখা যাচ্ছে যে কাঁধে, তারপর গোড়ালিতে বা হাঁটুতে ব্যথা পায়। আসলে মূলত এটি কেন হয় এবং সুস্থ হতে কত সময় লাগে? ধন্যবাদ। এখন দেখা যাচ্ছে যে একজন বলার, সে বল করছে। এভাবে কন্টিনিউয়াস বল করছে। তার এখানে যে শোল্ডার জয়েন্টের সারাউন্ডিং যে মাংসপেশি, লিগামেন্ট, এখানে ক্যাপসুল থাকে, এগুলাতে আঘাত হচ্ছে। তো ইনিশিয়ালি দেখা যায় যে একজন যদি ফিট থাকে, ফিজিক্যালি ফিট থাকে, তার ব্যথা পাওয়ার কথা না। কিন্তু যখন কোনো কারণে তার অ্যাঙ্গেল চেঞ্জ হয়, বা একটা মানুষের তো নির্দিষ্ট একটা লিমিটেশন আছে যে আমি এতটুকু কাজ করতে পারব। ঠিক বলারদের ক্ষেত্রেও বা ক্রিকেটারদের ক্ষেত্রে বা খেলোয়াড়দের ক্ষেত্রেও কিন্তু একটা লিমিটেশন আছে। অনেকে দেখা যায় যে কন্টিনিউ ম্যাচের পর ম্যাচ খেলতেছে, তখন যে কিন্তু তার একটা ইনজুরি হওয়ার আশঙ্কা থাকে। তো একটা সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইমিং আছে, বা রেস্টের প্রয়োজন আছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের খেলোয়াড়রা অনেক সময় প্রফেশনাল আ ইয়ের কারণে, বা অনেক সময় ইকোনমিক কিছু ইস্যুস থাকে, যে কয়েকটা ম্যাচ টানা ধারাবাহিকভাবে খেলছে। তখন যে তারা রিপিটেটিভলি এই ইনজুরির আক্রান্ত হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি যে, মানে ক্রিকেট টিম বলেন, ফুটবল টিম, হকি টিম, স্পোর্টস ফিজিও থাকে। তো সেই ফিজিও তো একটা অ্যাসেসমেন্ট করে প্রত্যেকটা প্লেয়ারকে, যে কার কতটুকু এন্ডুরেন্স আছে, সে কতটুকু খেলতে পারবে। এবং এই ম্যাচে তাকে হয়তো অনেক সময় দেখি আমরা একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে রেস্টে রাখা হয়েছে। মানে তার অনেক ধরনের ওখানে কিছু ক্যালকুলেশন থাকে। তো এগুলো আমরা যদি প্রপারলি মেনে চলি, তাহলে অনেকাংশে ইনজুরি গুলা প্রিভেন্ট করা যায়। স্যার, আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে আসলে কখন এক্স-রে
এবং কখন আসলে এমআরআই এর প্রয়োজন পড়ে? কারণ এর প্রচলিত একটি শব্দ আসলে এক্স-রে। জি, কখন ধন্যবাদ। আসলে প্রয়োজন পড়ে? ধন্যবাদ। আমরা এক্স-রে করতে বলি যে তার বোনস বা হাড়ে কোথাও কোনো ফ্র্যাকচার আছে কিনা, বা ফ্র্যাকচার না থাকলে অনেক ক্র্যাক থাকে, যে কমপ্লিট ফ্র্যাকচার হয়নি বাট ওখানে ফেটে গেছে। সেক্ষেত্রে আমরা এক্স-রের মাধ্যমে দেখতে পারি। আর এমআরআইটা সাধারণত আমরা সফট টিস্যু ইনজুরির ক্ষেত্রে, যে হাড় ছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা বলি মাংসপেশি, লিগামেন্ট, হ্যাঁ? তো সেই লিগামেন্ট গুলা বা সফট টিস্যু ইনজুরি আছে কিনা, মেনিসকাস ইনজুরি আছে কিনা, এগুলো যদি আমরা দেখতে চাই, বা কোমরে ডিস্ক বালজিং হয়ে গেছে বা ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছে, কতটুকু হয়েছে, এগুলো বোঝার জন্য আসলে এমআরআই প্রয়োজন পড়ে। খেলাধুলায় আঘাতজনিত যেসব ব্যথা আছে, সেসব ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপির আসলে স্যার ভূমিকা কতটুকু? খুবই ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন করার জন্য। আসলে আমরা যেটা বলি যে স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপি একটা খুবই অত্যাবশ্যকীয় ট্রিটমেন্ট পদ্ধতি। আপনি জানেন যে প্রত্যেকটা ক্রিকেট টিম, ফুটবল টিম, ইভেন ওয়ার্ল্ডের অন্যান্য দেশে যারা সলভেন্ট কিছু প্লেয়ার আছে, যেমন আমরা ধরে নিই ফুটবলে যদি আমরা লিওনেল মেসির কথা বলি বা রোনালদোর কথা বলি, তারা পার্সোনাল ফিজিও রাখে। যে তার বডিটাকে ফিজিক্যালি ফিট রাখা, তার অ্যাক্টিভলি তার কাজ করার জন্য। তেমনি ফিজিওথেরাপির যে একটা রোল যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা এটা থেকেই অনুধাবন করা যায়। তবে দেখা যায় আমরা যেটা বলি যে ফিজিওথেরাপি এইসব ক্ষেত্রে অনেক সময় ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে। যেটা হয়তো পেইন কিলার খেলেন, সাময়িকভাবে ব্যথাটা কমলো, বাট যে কারণে আপনার পেইনটা হচ্ছে সেটাকে যদি আমরা রিমুভ না করি তাহলে ওইটা সমস্যার সমাধান হবে না। একজন একটা মাসল স্পাজম হয়ে আছে, মাংসপেশিটা আমরা ফিজিওথেরাপির মাধ্যমে নিমেষেই রিলিজ করে দিতে পারি। অথচ সে মাসল রিল্যাক্সেন্ট খাচ্ছে, হয়তো ১০ দিন ১৫ দিন তার কাজ হচ্ছে না। এইজন্য আসলে স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপির বিকল্প নেই, এবং বাংলাদেশ শুধু নয়, ওয়ার্ল্ডের সব জায়গায় ওয়ার্ল্ড স্বীকৃত চিকিৎসা পদ্ধতি, যেটা স্পোর্টসে মানে ফিজিওথেরাপি আসলে খুবই ভাইটাল একটা রোল প্লে করে। স্যার, আমরা খেলাধুলায় আঘাতজনিত ব্যাপারে কারণ এবং চিকিৎসা সম্পর্কে আরো জানবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতিতে জি, যেতে চাই। নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শীঘ্রই, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা ১২০৫। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা জানছি খেলাধুলায় আঘাতজনিত ব্যথা ও এর চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ নানা তথ্য। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আরো একবার স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যার, আঘাতের পর আসলে কতদিন বিশ্রাম নেওয়া প্রয়োজন বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। এই আঘাতটা কতটুকু সেটার উপর সিভিয়ারিটি অনুযায়ী আমরা রেস্টের কথা বলি। যদি মিনিমাম ইনজুরি হয় সেক্ষেত্রে আমরা ২ থেকে ৩ দিন রেস্ট নিতে বলি। যদি মডারেট হয় সেক্ষেত্রে আমরা ৭ থেকে ১০ দিন রেস্ট নিতে বলি। যদি মডারেট টু সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা দেখি যে ২ সপ্তাহ ৩ সপ্তাহ রেস্টের প্রয়োজন পড়ে। এবং আল্লাহ না করুক কারো যদি ফ্র্যাকচার হয়ে যায় তখন তো হিলিং হতে অনেক সময়ের ব্যাপার। সেক্ষেত্রে ৪ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত তার ইমোবিলাইজ করে দিই। আমরা জয়েন্টটাকে প্লাস্টার করে দিই বা ইমোবিলাইজ করে রাখি। এটা থেকে আবার পরিপূর্ণ সুস্থতা পেয়ে তাকে আবার ফিজিক্যালি ফিট হয়ে মাঠে আসতে হলে একটু সময়ের ব্যাপার। তো এরকম আসলে ক্ষেত্র বিশেষে বা তার সিভিয়ারিটি অনুযায়ী ভেরি করে। কারো ১ সপ্তাহ থেকে কারো হয়তো ৬ মাস পর্যন্ত লেগে যেতে পারে। স্যার, ব্যথা কমাতে অনেকদিন আসলে টানা মানুষ ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে। সেটি আসলে কতটুকু নিরাপদ? ধন্যবাদ। আসলে ব্যথানাশক ওষুধ আসলে আমরা বলি যে এটা একটা টেম্পোরারি ট্রিটমেন্ট পদ্ধতি। আমরা যেকোনো ব্যথায় ব্যথানাশক ওষুধ আমরা খেতে পারি, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী নয়। আপনার কি কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করে সেটাকে যদি আমরা সমাধান করতে পারি, আসলে সেটাই মূলত ট্রিটমেন্ট হওয়া উচিত। কিন্তু টেম্পোরারি ভাবে আপনার ডিউরিং কোনো আঘাত পেলো বা যেকোনো ইনজুরিতে যখন ব্যথাটাকে টলারেট করা পর্যন্ত আমরা পেইন কিলারটা খেতে বলি। আদারওয়াইজ যখন রোগটা নির্ণয় হয়ে গেল, এটাকে রিমুভ করতে যখন যেটা প্রয়োজন, অনেক সময় দেখা যায় যে তার হয়তো রেস্ট প্রয়োজন, হয়তো ফিজিওথেরাপি প্রয়োজন, কারো ক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়তে পারে। তো ওই জিনিসটাকে যদি আমরা ওইভাবে তার সমস্যাটার সমাধান করতে পারি, তাহলে ব্যথানাশক দীর্ঘদিন ওষুধ
খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই দীর্ঘদিন খাওয়ার ফলে অনেকের যেটা হয় যে তার গ্যাস্ট্রাইটিস হয়, আমরা বলি যে পেপটিক আলসার ডিজিজ হয়, অনেক ক্ষেত্রে লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে। সো এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথার ওষুধটা নিতে হবে। অন্যথায় আমরা দেখি দোকান থেকে অনেকে, ফার্মেসি থেকে অনেক সময় ওষুধ নিতে থাকছে। ওষুধ খেলে ব্যথা কম থাকে, বন্ধ করলে আবার ব্যথা করে। এইভাবে খেতে, খেতে একটা সময় যেয়ে তার লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যাচ্ছে। যখন ওনারা চিকিৎসকের কাছে আসছে তখন অনেক দেরি হয়ে যায়। তখন হয়তো তার ওইখান থেকে ফেরত আসাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সময় ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে। সো এই ভয়াবহ একটা বিষয় যেটা মানে একটা ব্যক্তির জন্য, তার পরিবারের জন্য এবং ওভারঅল দেশের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সো এইসব ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। স্যার, একজন খেলোয়াড় খেলতে গিয়ে ব্যথা পেলেন এবং পরবর্তীতে তিনি সেটি নিরাময় করে আবার খেলায় ফিরতে চাচ্ছেন। কোন, কোন বিষয়গুলো আসলে তাকে মাথায় রেখে আবার খেলায় ফিরতে হবে? ধন্যবাদ। এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা ফিজিক্যাল ফিটনেসটার গুরুত্ব দিয়ে থাকি। দেখা যায় যে একজন স্পোর্টসম্যান যখন সে রেগুলার খেলে তার ফিজিক্যালি ফিটনেসটা অনেক ভালো থাকে। তার রেগুলার প্র্যাকটিসিং থাকে, তার রেগুলার এক্সারসাইজ থাকে, খাদ্য-খাবারের যে প্যাটার্ন সেগুলো ঠিক থাকে। সে জিমনেসিয়ামে যায়, এক্সারসাইজ করে। যখন দেখা যায় রেস্টিং পিরিয়ডে চলে যায় তখন তার কিন্তু একটা অ্যাবনরমালিটি হয়। তার নরমাল যে ধারাবাহিকতা থাকে সেখান থেকে সে অনেকটা ছিটকে পড়ে যায়। সো সেই ক্ষেত্রে দেখা যায় তার অনেক সময় ওয়েট গেইন করে, অনেক সময় তার ওয়েট মানে এমন মাত্রায় পৌঁছে যায় যে তার ওখান থেকে ফিরে এসে আবার ফিজিক্যালি ফিট হতে অনেক সময় লাগে। তো এইসব ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে ভেরি করে, যে ফিক্সড করে বলা যায় না যে কার কতদিন সময় লাগতে পারে। তবে আমরা সবসময়ই যেটা বলি যে একজন স্পোর্টসম্যানের ক্ষেত্রে সে খেলার মাঠে থাকুক, মাঠের বাইরে থাকুক, ফিজিক্যালি ফিটনেসটা তাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তার শারীরিক সুস্থতা যেমন জরুরি, পাশাপাশি তার মানসিক সুস্থতাটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা বিভিন্ন স্ট্রেসের মধ্য দিয়ে যাই। দেখা যায় সেই স্ট্রেসের কারণে সে তার স্বাভাবিক খেলাটা আমরা তার থেকে মানে পাই না। তো এইসব ক্ষেত্রে বোথ মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিং ২ টাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে আবার মাঠে ফিরতে হয়। তো এক্ষেত্রে আমরা বলি যে ক্ষেত্র বিশেষে তার অনেক সময় কাউন্সেলিং এর প্রয়োজন পড়তে পারে, তার ডায়েটিশিয়ান এর পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়তে পারে, ট্রেইনার, ফিজিও, এভরি যে কনসার্ন গুলা আছে সবার অ্যাকোমোলেটেড একটা সিদ্ধান্ত নিয়ে তাকে হয়তো মাঠে ফিরতে হবে। স্যার, এই বিষয়টির সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই। শিশু এবং কিশোর খেলোয়াড়দের ক্ষেত্রে আঘাতজনিত ব্যথা যারা পেয়েছেন বা পাবেন, সেই ক্ষেত্রে আসলে আ কি ধরনের সতর্কতা আসলে তাদেরকে আ মেনে চলা আসলে উচিত? ধন্যবাদ। আসলে শিশু-কিশোররা তো আমরা প্রায়ই দেখি তারা অনেক সময় না জানার ফলে তারা বেশ কিছু ইনজুরিতে আক্রান্ত হয়। অনেক সময় তারা স্পোর্টসে যখন অংশগ্রহণ করে, বিশেষ করে স্কুলে দেখা যায় যে সে স্কুলে গেছে, ওখান থেকে খেলাটা যখন শুরু করলো কোনো ওয়ার্ম আপ করে না বা তাদেরকে ট্রেন আপ করানো হয় না। সে হঠাৎ করে যে ফুটবল খেলতে গেল, পায়ে মোচড় খেলো। ভয়ে অনেক সময় বাসায় যেয়ে সেটা তারা মানে শেয়ার করতে চায় না। যে গার্ডিয়ান তাকে হয়তো বকা দিবে বা পরের দিন হয়তো খেলতে দিবে না। এই কারণে ওরা জিনিসটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে। যেটা থেকে অনেক সময় যে ওইটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দেখা যায় পাটা ফুলে গেছে, সে বাসায় বলে নাই। পরের দিন দেখা যাচ্ছে খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটছে, তখন মা জিজ্ঞেস করলো যে, "কি হয়েছে তোমার পায়ে?" তো এইসব ক্ষেত্রে আমরা তাদেরকে খেলাধুলার ব্যাপারে যেমন উৎসাহিত করব, পাশাপাশি তাকে কিছু গাইডলাইন দেওয়া যে কখন খেলবে, কিভাবে খেলবে, খেলার সময় আঘাত হলে সে কি করবে। এই গাইডলাইনগুলো পরিবার থেকেও দেওয়া উচিত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে যেখানেই এটা করে তাদেরকে ওইভাবে ট্রেন আপটা করা উচিত। তাহলে হয়তো অনেকাংশে তারা ইনজুরি গুলাকে প্রিভেনশন করতে পারবে বা এড়িয়ে চলতে পারবে। স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে আমাদের হাতে। সেটি হচ্ছে যে সঠিক ওয়ার্ম আপ বা কুল ডাউন না করলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? ধন্যবাদ। এই ওয়ার্ম আপটা খেলার শুরুতেই আমরা বলি যে আপনি যেমন দেখেন যেকোনো গাড়ির কথা যদি আমরা একটু চিন্তা করি, শুরুতেই কি আপনি 100 কিলো স্পিডে যেতে পারবেন? আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। স্টার্ট করার পরেই দেখবেন যে গিয়ার চেঞ্জ করতে হয়। কিছুক্ষণ সে অ্যাক্সিলারেট করার পরে আবার আরেকটা গিয়ার চেঞ্জ হয়। ঠিক তেমনি আমাদের শরীরটাও একটা যন্ত্রের মতো। আমরা এটাকে যখন একটা স্পিডে নিতে চাবো, তার আগে আমাদেরকে একটু ওয়ার্ম আপ করতে হবে। যাতে আমাদের যন্ত্রগুলা প্রস্তুত হয়, আমাদের খেলাধুলার ক্ষেত্রে মাসেল লিগামেন্ট গুলা রিল্যাক্স হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যথায় আমাদের ইনজুরির পরিমাণটা অনেক বেড়ে যায়। মাসেল লিগামেন্ট গুলা তখন মানে জমাট বেঁধে থাকে। তো এইটা ওয়ার্ম আপটা খেলার আগে প্রত্যেকটা স্পোর্টসেই খুব গুরুত্বপূর্ণ। ফুটবল, ক্রিকেট, আমরা হকি, যে যেটাই ব্যাডমিন্টন বলি বা টেবিল টেনিস বলি বা লন টেনিস বলি, যেকোনো খেলায়, খেলাধুলা, সুইমিং প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ার্ম আপ গুরুত্বপূর্ণ। এরপরে আসেন দেখেন আমরা খুব স্পিডে যাচ্ছি, হঠাৎ করে থেমে গেলাম। সেটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। আমরা বলি যে কুল ডাউনটাও গ্র্যাজুয়ালি হতে হবে। তো
তো আপনি জগিং করলেন 5 কিলোমিটার, হঠাৎ করে যে বসে গেলেন, তাহলে যে হঠাৎ করে যে আপনার একটা স্পিড ছিল সেটা যে থেমে যাবে, তখন হার্টের যে কার্যকারিতা, অন্যান্য যে ফাংশনগুলো করতেছিল, হঠাৎ করে থেমে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, হঠাৎ করে ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে। এক্ষেত্রে আমরা বলি যে একটু গ্রাজুয়ালি কুল ডাউন করা। আপনি একটু দৌড়াচ্ছিলেন, আস্তে আস্তে তারপরে আপনি একটু হাঁটেন, হাঁটার পরে যে একটু আপনি গ্রাজুয়ালি থামেন, এইভাবে আর কি। এটা নর্মাল প্রক্রিয়া, কিন্তু আমরা অনেক সময় এগুলো মানি না। যার ফলে দেখা যায় আমরা অনেক সময় হঠাৎ কিছু সাডেন সাময়িক মানে হঠাৎ একটু প্রবলেমের শিকার হয়ে যাই। তো এই বিষয়গুলো প্রত্যেকটা স্পোর্টসেই খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশে প্রেক্ষাপটে অনেক সময় ট্রেনাররা এগুলো বলে না, বা অনেক সময় আমরা ট্রেনারের সাহায্য নিই না। কিন্তু প্রত্যেকটা খেলায় একজন ট্রেনার থাকা উচিত, একজন স্পোর্টস ফিজিও থাকা উচিত, যারা কিনা এই বিষয়গুলো নিয়ে আগেই অবহিত করবে তাদেরকে, এবং পরবর্তীতে আল্লাহ না করে কোনো সমস্যা হলেও সঙ্গে সঙ্গে যাতে তাদেরকে শেয়ার করে, তাহলে ওই জিনিসগুলো খুব দ্রুতই সলভ হয় এবং স্পোর্টসের যে ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে। একটা বড় সচেতনতা আসলে এই জায়গাটিতে প্রয়োজন। রাইট। স্যার, খেলাধুলায় আসলে আঘাত প্রতিরোধে কি ধরনের কার্যকর পদক্ষেপ আসলে নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আমরা আসলে প্রিভেনশনটাকে সবসময় প্রায়োরিটি দিই, এবং এটাই হওয়া উচিত। দেখা গেল যে সমস্যাগুলো আমাদের হতে পারে সেটা সম্পর্কে আগে থেকে অবহিত করা এবং সেই জিনিসগুলোকে মেনে চলা। তার মধ্যে যেমন আমরা কিছুক্ষণ আগে ২ টা বিষয় আলাপ করলাম। একটা হলো তার যেমন ওয়ার্ম আপ করা, আরেকটা হলো তার কুল ডাউন। পাশাপাশি খেলাধুলার সময় আমরা একটু আমাদের হার্টটাকে বড় করে নিয়ে খেলা উচিত। আমরা বলি যে ন্যারো মাইন্ডের দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ করা উচিত। খেলতে গেলে যে অপোজিট সেও তো আমার ভাই। সো সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, আবার আমিও যেন ক্ষতিগ্রস্ত না হয়। অনেক সময় আমরা তো একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবই, কিন্তু সেটা টেকনিক্যালি, সেটা শারীরিক সক্ষমতা বা শক্তি দিয়ে না, পেশি শক্তি দিয়ে না। খেলার যে একটা কৌশল আছে, সেই কৌশলটা অবলম্বন করা। সেক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন রকম ইনজুরি থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারি। স্যার, একজন খেলোয়াড় আঘাত পেলেন এবং কোন লক্ষণগুলো দেখলে সে বুঝতে পারবেন যে তিনি গুরুতরভাবে আঘাত পেয়েছেন এবং তাকে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে? ধন্যবাদ। যেকোনো আঘাতের ক্ষেত্রেই আমরা বলি যে এটা যদি জায়গাটা ফুলে যায়, সোয়েলিং হয়ে যায়, বা অনেক রেডনেস হয়ে যায়, এবং সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। অন্যথায় দেখা যায় ছোটখাটো একটু ট্রমা হলো, আমরা সামান্য ব্যথা পেলাম, একটু আইস কম্প্রেশন দিলাম, ২-৩ দিন রেস্টে থাকলাম, ভালো হয়ে গেল, তাহলে হয়তো চিকিৎসকের কাছে না গেলেও চলবে। কিন্তু কিছু অ্যাকিউট ইনজুরি থাকে যেটা সঙ্গে সঙ্গেই জায়গাটা ফুলে গেল, পায়ের উপর ভরই নিতে পারছি না, এবং জায়গাটা এমন সোয়েলিং হয়ে গেছে মনে হচ্ছে যে ভিতরে কোনো ফ্র্যাকচার বা কোনো কিছু হলো। এই ক্ষেত্রে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার আজকের আলোচনা থেকে আশা করছি আমাদের দর্শকরা অনেক কিছু জানতে এবং বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়। সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন ntvbd.com এ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এনটিভি নিউজ, এবং সবশেষ আপডেট পেতে ফলো করুন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ।